স্বাগত জানাচ্ছি আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছি আমি সুরভি তরণী এবং আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করব জুলাই সনদ বাস্তবায়ন ও ঐকমত্য এই বিষয়টি নিয়ে। এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে আছেন আমার ডান পাশে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, এবং সাথে আরও আছেন মোস্তফা কামাল, বাংলাভিশনের উপবার্তা প্রধান এবং সেই সাথে তিনি লেখক ও সাংবাদিকও। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত। আমি আলোচনা শুরু করে দিতে চাই মোস্তফা কামাল ভাই আপনাকে দিয়ে, যে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের আগের সংসদগুলোর তুলনায় বিশেষ করে এই অধিবেশনটি বেশ স্বতন্ত্র ও প্রাণবন্তই মনে হচ্ছে এখনো পর্যন্ত। এবং আমরা আশা করেছিলাম যে জরুরি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোটিশ এবং গতানুগতিক ধারার বাইরে গিয়ে নীতিগত আলোচনায় আরও ভিন্ন মাত্রা হয়তো যোগ করবে। কিন্তু আমরা আসলে এই যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ইস্যু, সংস্কার পরিষদ গঠন, এসবের মাঝেই আটকে থাকছি। এবং আমরা এবার লক্ষ্য করেছি যে বেশ কিছু নব্য এবং তরুণ সংসদ সদস্য যেমন যোগ করেছেন নতুন মাত্রা সংসদে, তেমনি বয়োজ্যেষ্ঠরাও এবং যারা তুলনামূলক প্রবীণ যাদেরকে বলা হয় তারাও আর কি, এবং একাধিকবার সংসদ সদস্য হয়েছেন, তারাও তাদের অভিজ্ঞতার আলোকে ব্যাপক ভূমিকা রাখছেন সংসদে। আসলে কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি বা সংস্কার নিয়ে কি ভাবা হচ্ছে আসলে শেষ পর্যন্ত? ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক, আমার অত্যন্ত পছন্দের মানুষ, শ্রদ্ধার মানুষ হাবিব ভাইকেও ধন্যবাদ। আপনি খুব যৌক্তিক বিষয় সামনে এনেছেন, দু তিনটা বিষয় আমি একটু একটু করে বলি। প্রথমত এই সংসদ নিয়ে একটা প্রত্যাশা ছিল এবার, যে সংসদটা সাদামাটা বাংলায় বললে জমবে ভালো, অর্থাৎ বিতর্ক তর্ক এগুলো অত্যন্ত প্রাণবন্ত হবে। সেটার নমুনা আমরা দেখছি। তো দুভাবে দেখছি। একটা হচ্ছে ২৪-এর ৫ আগস্টের পর থেকে একটা চর্চা চলছে দেশে যে কারো কথা মাটিতে পড়তে দেয়া হয় না, তার আগেই কথাটা তুলে ফেলা হয়। তো সেটার জন্য মেধা দরকার, সততাও দরকার আছে, একটু একটু পড়াশোনাও দরকার আছে। তো সেটা আমরা লক্ষণ শুরু থেকেই দেখছি, এখনো আছে। তো ইতিবাচকভাবে দেখছি এভাবে যে বাংলাদেশে এর আগে যেই সরকারটি ছিল যেটিকে ফ্যাসিবাদ বলে চিহ্ন দেয়া হয়, তো ওই সরকারটিকে ফেসিবাদ করে গড়ে তুলতে তখন যে বিরোধী দলটা ছিল সেটিরও ছিল ব্যাপক ভূমিকা, সবকিছুতে আহা বেশ বেশ বেশ, অথবা সরকারি দলের চেয়েও বেশি সমর্থন দেয়া। তো এবার যেটা ঘটেছে, বিরোধিতা হচ্ছে, ক্ষেত্র বিশেষে বিরোধিতার কারণেও বিরোধিতা হচ্ছে, আবার যৌক্তিক বিরোধিতাও হচ্ছে। তো তারা যে ডিবেট করছেন সেটা কিন্তু মানুষকে একটু হলেও খোরাক দিচ্ছে যে অনেক দিন পরে সংসদে একটু তর্ক বিতর্ক হচ্ছে। কিন্তু তর্ক বিতর্কর মাত্রাটা মাঝে মধ্যে এমন পর্যায়ে চলে যায় যেটা কষ্ট দেয়। আপনি বোধহয় সেটার দিকে ইঙ্গিত করছেন যে আমরা ঘুরিয়ে পেঁচিয়ে এক জায়গায় থেকে যাচ্ছি, একটা জায়গায় আটকে রয়েছে। আমার কাছে মনে হচ্ছে আটকে থাকবে না। কারণ আপনি পার্লামেন্টের কতগুলো পর্ব আছে। একটা হচ্ছে হাউস, অর্থাৎ অধিবেশন, যেটা আমরা প্রকাশ্যে দেখি। ওখানে যে মন মেজাজ মর্জি বা বডি ল্যাঙ্গুয়েজ দেখি, যখন তারা আবার লবিতে বসেন তখন কিন্তু সেটা থাকে না, কিন্তু সেটা আবার ক্যামেরায় আসে না। আবার তারা যখন স্ট্যান্ডিং কমিটিতে অথবা বিশেষ কমিটি সহ বিভিন্ন কমিটিতে বসেন তখনও কিন্তু সেটা থাকে না। সেটা কিরকম থাকে? মাঝে মধ্যে যেটা আমরা রিলে দেখি, ডিবেট করছেন, একটু পরে কিন্তু যে দুজন ডিবেট করছেন, আক্রমণ করছেন, তারা আবার কিন্তু হাসি খুশি খোশ গল্প করছেন। সেটা সংসদের এক ধরনের রেওয়াজ অথবা প্রত্যাশিত ছিল। বিগত ১৭ বছর ছিল না বলে এবারও থাকবে না, সেটা হতে পারে না। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে আপনি সংসদের এবারের যারা আছেন উভয় দিকে, তাদের মধ্যে আপনি অভিজ্ঞ অথবা অনভিজ্ঞ, তরুণ অথবা বয়োজ্যেষ্ঠ মাপাটা একটু কঠিন। এই কারণে কঠিন, ধরুন সংসদের যিনি সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী, তিনি সংসদে নতুন, এবারই প্রথম। সংসদে যিনি বিরোধী দলীয় নেতা অর্থাৎ জামাতের আমির, দেখতে অত্যন্ত প্রবীণ মনে হয়, পুরোটাই সাদা, তিনিও নতুন অর্থাৎ নবীন। তো এই নবীনরা তো বেশ ভালো করছেন। এই গেল একদিক। তারা যে ভালো করবেন এই বিষয়ে তাদের একটা হোমওয়ার্ক আমরা দেখেছি। সংসদ নির্বাচনের পর পর বাংলাদেশে সচরাচর যেটা হয়ে আসছে, হওয়ার জন্যই হওয়া, মাঝে মধ্যে একটু দুই দলে বসেন অভিজ্ঞতা অর্জনের জন্য। এবার আমরা দেখেছি নির্বাচনের ফলাফলের ঠিক ২-৩ দিনের মাথায় দু দলের মধ্যেই একটা ওরিয়েন্টেশন, সংবিধান বিশেষজ্ঞ এনেছেন। এবার একটু ব্যতিক্রম, অর্থাৎ হোমওয়ার্কের জায়গাটা
বেশ পরিষ্কার। কিন্তু এই যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে যে দুই দলের কোনো এটাই দলই যে বলছিলাম, হচ্ছে ঐকমত্যে তাদের যে পৌঁছাতে পারলো ভূমিকাটা, না, যে জি আচরণটা, হ্যাঁ, ভূমিকাটা হয়তো এটাই এখন আসলে চূড়ান্ত তাহলে নয়, কি হবে? কিন্তু তাদের যে আচরণটা, বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ, যেসব বয়ান তারা দেন, এতে করে তারা কিন্তু একটা ভিতরে ভিতরে সর্বনাশ পাকিয়ে ফেলছেন। এভাবে পাকিয়ে ফেলছেন, ধরুন এখন জামাত ইসলামী বিএনপি সম্পর্কে যেসব কথা বলে, একসময় বিএনপি সম্পর্কে এসব কথা বলতো আওয়ামী লীগ। আবার বিএনপি জামাত ইসলামের সম্পর্কে যেসব কথা বলে, একসময় এগুলো বলতো আওয়ামী লীগ। তারা উভয় দল মিলে আওয়ামী লীগের যে একটা অভাব, ওটা পূরণ করে দিচ্ছেন। অর্থাৎ এক ধরনের ফ্যাসিবাদের ছায়া দুদিকেই মানুষ কিন্তু দেখছে, এটা প্রত্যাশিত ছিল না। তার মানে ঝগড়া আওয়ামী লীগ আরো এখনো সুন্দর, প্রাসঙ্গিক, অত্যন্ত প্রাসঙ্গিক। এবং যেটা বলা হয় বা প্রশ্ন করা হয় আওয়ামী লীগ আবার আসবে কিনা, আমি তো দেখছি আওয়ামী লীগ দিব্যি আছে। বিএনপি এবং জামাত ইসলাম উভয়ের মধ্যে আছে আচরণগতভাবে, স্বভাবে, বৈশিষ্ট্যে। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে তারা আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক করছেন। এইভাবে হাবিব ভাই হয়তো আমার মতো পাবলিক বাসে ওঠেন না, বা ওনাকে সবাই চেনেন, উনি চাইলে যে কারো কথা কান পেতে শুনতে পারবেন না কর্মীর বাইরে। আমার সুযোগ আছে চা দোকানে, টং দোকানে, ওখানে মানুষ কিন্তু মুখ ফসকে বলে ফেলছে কেউ কেউ যে বিএনপি এবং জামাত ইসলামী যা করছে এখন, এদেরকে সাইজ করতে আওয়ামী লীগের বড় দরকার। আমি আসবো আপনার কাছে আবারও। মোস্তফা কামাল, অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে এ পর্যায়ে শুনতে চাই, এই যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি আসলে কি হবে তা নিয়ে মুলতবি প্রস্তাবের ওপর এই তো রবিবারেই সম্ভবত, যদি ভুল না করে থাকি, সংসদে আলোচনা হলেও কোনো দলই কিন্তু ঐকমত্যে পৌঁছাতে পারেনি এখন। এবং একই প্রশ্নেই সে আগের অবস্থানেই তারা অনড় রয়েছে, দুই দলই, দুই পক্ষই। এখন তাহলে সরকার পক্ষ এমত অবস্থায় কি পদক্ষেপ নিতে পারে, কি পদক্ষেপ নেওয়াই বা উচিত জরুরি মনে করেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশ টিভি দর্শক শ্রোতাদেরকে আমার সত্যি সালাম। আপনাকে আবার একবার শুভেচ্ছা। আপনার এই শোতে আমি প্রথম এইভাবে দাঁড়িয়ে শো করছি। আচ্ছা, আমার সহালোচক, আমার অত্যন্ত প্রিয় লেখক সাহিত্যিক মোস্তফা কামালকে শুভেচ্ছা। আসলে উনি একটা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন এই বর্তমান সংসদের সমস্ত চরিত্রগত বা এই সংসদের নবীন প্রবীণের যে একটা মিলন মেলা। এখানে অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই মিলে একটা নতুন সংসদ, এবং এটি প্রথম একটা ব্যতিক্রম ধরনের সংসদ। এর আগে যখন কোনো নির্বাচন হতো, সেই নির্বাচনের পূর্ব থেকেই রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে কথা বলতো, বা তাদের সাথে কোনো সময় সেই ঘনিষ্ঠতা বা সেই সম্পর্ক বা সেই ঐক্যমত ছিল না। এবার যেটা হয়েছে যে দীর্ঘদিন জামাতে ইসলামী বাংলাদেশ, অথবা বাংলাদেশ বললাম মনে হয়, এখন তাদের সাথে বিএনপির যে কিছুটা নির্বাচনী জোট ছিল বা অনেক সময় আন্দোলনের জোট ছিল, তো সেখানে পরস্পরের রাজনীতির সাথে ঐক্যমত না থাকলেও আন্দোলনের ক্ষেত্রে ঐক্যমত ছিল। দীর্ঘদিন তার চলাফেরা, কোনো সময় একসাথে এসেছে, আবার চলে গিয়েছে। যেমন জামাত 91 সালে বিএনপির কাছে 2টা আসন নিয়েছিল, সংরক্ষিত আসন। পরবর্তী সময় 94 সালে আওয়ামী লীগের সাথে যে পতিত সরকার এরশাদ, তার সাথে করে জাসদ মেনন সহ একসাথে আন্দোলন করে বিএনপির বিরুদ্ধে একটা আন্দোলন করলো, যার পরিপ্রেক্ষিতে 96 সালে 15 ফেব্রুয়ারি নির্বাচন হলো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদের তত্ত্বাবধায়ক সরকার বিধান সংযোজন করার জন্য নির্বাচনটা করেছিলেন। সেটা একটা প্রেক্ষাপট গেল। তারপর যে চেয়ার নির্বাচন হলো 96 সালে, সেখানে এই সংসদগুলিতে আমরা দেখেছি যে যখন বিএনপি ক্ষমতা থাকে তখন আওয়ামী লীগ সংসদে যায় না, আর যখন আওয়ামী লীগ ক্ষমতা থাকে বিএনপি সংসদে যায় না। এটা ছিল। এইবার যেটা দীর্ঘদিন একসাথে পথ চলা একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন একসাথে করার পর আজকে যেটা আমরা দেখছি, এটা আমি অন্তত দেখতে চাইনি সংসদে এবং সংসদের বাইরে। এই যে মানে তির্যক বাক্যবান একজন দিকে ছুঁড়ে দেওয়া, বা একেবারে টোটালি রাজনৈতিক বক্তব্যের বাইরে যে কিছু কথাবার্তা আগের থেকে হয়ে আছে। একসাথে আন্দোলন করলাম, সব ঠিক আছে, তারপরে যে সমস্ত ভাষাগুলি ব্যবহার করা হচ্ছে, বিশেষ করে অন্যদের পক্ষ থেকে, নবীন দল থেকে বা জামাত ইসলামের পক্ষ থেকে বিএনপিকে উদ্দেশ্য করে, বিএনপির নেতা নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়া, বিএনপি দল এবং বর্তমান সংসদ নেতা, দেশের প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে নানান কথা বলা হয়েছে। দুই দলই তো হচ্ছে একে অপরের না, আমরা এরা আগে বলেনি, না এটা বলে নাই, বিএনপি আগে বলে নাই। বিএনপিকে প্রথমেই যখনই সরকার পতন হয়ে গেল, সরকার দেশ ছেড়ে চলে গেল, প্রধানমন্ত্রী তৎকালীন, তারপর থেকে শুরু করলো
যে একটা ডাকাতকে তাড়িয়েছি, আর এক দল ডাকাতি করা শুরু করেছে, আর এক ডাকাত দল সামনে আসতেছে, দুর্নীতিবাজ, যা যা বলার দরকার বলা শুরু করলো। তার পরিপ্রেক্ষিতে আমরা উত্তর দেশে ওই যে কি গান বলে ওটাকে, ওই যে তর্ক হয় যে গান, জারি গান নাকি সারি গান, পালা গান, আপনি একটা বললেন, আমি তার বিরুদ্ধে একটা বললাম। ওরা আগে আগে বলেছে, আমরা পরে পরে বলেছে। আমাদের সিনিয়র নেতা মির্জা আব্বাস সম্বন্ধে যে সমস্ত দুনিয়া আছে, যেসব ভাষায় কথা বলে, আমাদের সম্বন্ধে যেসব ভাষায় কথা বলে, এটিকে বলা উচিত। তাদের জন্মের আগের থেকে আমরা হাবিব সাহেব, আপনি মনে হয় একটু প্রসঙ্গ থেকে সরে যাচ্ছে না। আমি এই সংসদে আসতেছি তো, ওই যে কাজ, যে কারণে এই যে ঐক্যমত হচ্ছে না কেন, এতে একটা প্রেক্ষাপট তো আছে। হুট করেই আপনি একসাথে আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, নির্বাচন করলাম, আর এখন সংসদে গিয়ে আমাদের ভিন্নতার কথা কেন হবে? তার আগ থেকেই এটা আস্তে 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 ওই জায়গায় নিয়ে গিয়েছে আর কি। যে কারণে আজকে সংসদে এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আপনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কথা নিয়ে যে তর্ক বিতর্ক শুরু হয়েছে, হ্যাঁ, যে ঐক্যমত তো আমরা সবগুলোতে পৌঁছাতে পারিনি। সর্বশেষ 48টা পয়েন্ট নিয়ে আমরা যখন নির্বাচনে হানা ভোট দিলাম, তখনও আমি আমার বিবেকের সাথে প্রতারণা করেছি, আপনি আপনার বিবেকের সাথে প্রতারণা করেছে, মোস্তফা কামাল তার বিবেকের সাথে প্রতারণা করেছে। কারণ এই 48টা পয়েন্ট কারোরই আমাদের পছন্দ ছিল না। আমার 30টা ছিল, আপনার 20টা ছিল। তখনও আলোচনা করেছেন, বলেছি তো, নির্বাচনের আগে আলোচনা করেছি, কিন্তু আমাদের কিছু কিছু নোট প্রেজেন্ট দেওয়া ছিল, কিছু একই আলোচনা কেন, একই আলোচনা না। এবং দেখেন, জুলাই সনদের বাস্তব মানে স্বাক্ষর করার যেদিন কথা ছিল, কোথা থেকে আসতেছে দেখেন। তার আগের দিন কিন্তু জামাত ইসলাম এনসিপি বললো যে আমরা জুলাই সনদে স্বাক্ষর করবো না। পরদিন কিন্তু জামাত ইসলাম এসে পরদিনই কিন্তু স্বাক্ষর করলো। তখন এনসিপি কি বললো, ওরা আমাদের সাথে কি করেছে, বিট্রে করেছে, বললো না। এবং যারা জুলাই সনদের জন্য এত তাড়াহুড়া করলো, তারা কিন্তু সেদিন আপনার ইতিমধ্যে বা ইয়ারে তারা চলে গেল কক্সবাজার, স্বাধীন থেকে ফিরে আসলো। তারা নির্বাচন আগ পর্যন্ত স্বাক্ষর করেনি, বললো পরে তার কিছু কথা পেলে। এখন কথা হলো যে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করলাম, তার ভিতরে তো আবার জুলাই সনদের ভিতরে আরো কিছু কিছু ব্যাপার আছে। যেমন আমরা বলেছি যে মিনিমাম 5% নারী সদস্যদের দিয়ে আমরা জাতীয় সংসদে নির্বাচন করাবো। আজকে যেটা বিরোধী দল বা যে দলের নেতা একজনকে তারা মনোনয়ন দিয়েছে, এখানে তারা প্রথম জুলাই সনদের বাইরে চলে গেল। তো এরপরে এখন আসেন, এখন বিএনপি কিন্তু বলেনি এখনো আমরা এর বাইরে যাব। এখন আমি বলবো, বর্তমান এটা আলোচনার সময়ের মধ্যে কেবল 48 দিন বয়স, অনেক সময় হয় না, পরেও তো হয়। এখন এখানে কিন্তু হাবিব সাহেব, আপনি কি এটি অস্বীকার করবেন যে বিএনপি নির্বাচনের আগে আগে গণভোটের পক্ষে যে অবস্থান নিল এবং নির্বাচনের পরে সংসদে শপথ নেওয়ার পর তারা সেখান থেকে আবার সরে গেল, সরকারি দল কিন্তু দেখতেছি আমরা পিছিয়েই যাচ্ছে। আসলে আমরা যদি দেখি, যে ইতিহাস যদি দেখি, বিএনপির সব থেকে বেশি নেতাকর্মী, 80%-এরও বেশি নেতাকর্মী হচ্ছে হামলা মামলা নির্যাতনের শিকার, গুম হয়েছে বহু অনেকে। তাহলে হচ্ছে বিএনপির মতো সরকারি দলের কি এখন এই অবস্থান কি কাম্য? না, এখন এটা তো শেষ হয়নি তো, এখনো তো আলোচনা চলছে। বিএনপি তো সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে, অত্যাচার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, মামলা শিকার হয়েছে। আমি তো বাংলাদেশের একমাত্র ব্যক্তি যে ম্যাডাম খালেদা জিয়া সাজা নিয়ে গেছেন, 2টা মামলা সাজা নিয়ে আমি জেলখানায় গেছি, র্যাবের হাতে ধরা গ্রেপ্তার হয়ে। তাই আমার চেয়ে তো আর এত বেশি তো কারো নেই। এখন কথা বলছে, আমাদের কথা বলছে যে আপনি গুমের ব্যাপার যে বিষয়টি, সে কিন্তু আমরা পরিপূর্ণতা আমরা না করিনি। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো না সে কথাও আমরা বলি নাই। আমরা চেতনাকে আমরা ধারণ করি না সে কথাও আমরা বলি নাই। আমাদের এক একজন মন্ত্রী এক এক ভাষায় হয়তো তারা কথা বলতেছে। যেখানে বলছেন সালাউদ্দিন সাহেব, যেখানে বলতেছেন যে সংবিধান সংস্কার হয় না, এই ধরনের কথা, আবার সেখানে আমাদের আইনবন্দি বলতেছে আমরা জুলাই এর সবগুলিকে আমরা পাই করে আমরা বাস্তবায়ন করি। মহাসচিব বলছেন, কথার ভিতরে হয়তো অনেকেই আসে। কিন্তু এখন যে আমি বলবো, যেটা বললো এইটা নিয়ে যে সমস্ত কথাবার্তা হচ্ছে বা যে জায়গায় আমরা চলে গেছি, এখন ধরেন প্রথম দিন সংসদ বসলো, এইটা কিন্তু একটা দেখার বিষয় যে রাষ্ট্রপতির অধীনে আপনার নির্বাচন শপথ গ্রহণ করলেন, আপনার প্রধান উপদেষ্টা হলেন, আপনার উপদেষ্টা হলেন, হয়ে তারা দেশ পরিচালনা করলেন মন্ত্রী পদমর্যাদা নিয়ে, যার এতে নির্বাচনে আপনার শপথ নিলেন, আপনার সংসদ সদস্য হওয়ার পর 2 দিনের শপথ নিলেন। অথচ দেখলাম কি সংসদ প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি যখন বক্তব্য দিলেন, এমন অসভ্যতা দেখানো হলো, সারা পৃথিবী ধিক্কার দিয়েছে আমাদের, সারা পৃথিবীর কাছে মাথা হেট হয়ে গেছে আমাদের। আর সব মেনে আসলেন, এখানে আসলে আপনার
চলে গেলেন, ওয়াকআউট করেন, ওয়াকআউট করতে পারেন। এই যে যে দৃষ্টান্ত স্থাপন জি, করা এই হলো, যে এই রাজনৈতিক জায়গা যে থেকে তালবাহানা চলছে সংস্কার নিয়ে, যে আমরা গরিমসির এখানে মতো যে অবস্থা তৈরি হয়েছে, এবং এতে করে হচ্ছে রাজনীতিতে আবার পাশার দান উল্টে যায় না, কিনা, পাশার সেটাও তো দান না, দেখার বিএনপি বিষয়। ওই কাজটা আসবো করবে না। আপনাদের কাছে, তবে একটু বিএনপি ওই বিরতির কাজটা পরে। করবে না। দর্শক দেখছেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত জানাচ্ছি আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি জুলাই সনদ বাস্তবায়ন ও ঐকমত্য বিষয়টি নিয়ে, এবং বিরতিতে যাবার আগে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম আপনাদের দুজনের কাছেই, এ পর্যায়ে মোস্তফা কামাল আপনার কাছ থেকে শুনতে চাই যে এই যে জুলাই সনদ, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে রাজনৈতিক নানান টালবাহানা চলছে এবং সংস্কার নিয়ে যে গড়িমসি আমরা দেখতে পাচ্ছি, কি মনে হচ্ছে রাজনীতির পাশার দানটা আবার উল্টে যাবে না তো? জি, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আপনি প্রশ্ন করেছেন আমাকে, কিন্তু পথে ঘাটে এই প্রশ্ন খুবই উচ্চারিত যে রাজনীতিতে একটা পাশা খেলা বলতে একটা কথা আছে, যে পাশা উল্টে যায় কিনা অথবা কার পাশা কে খেলে ফেলে। তো এরকম একটা আসলো কেন বিষয়টা? আসলো এই কারণে একটা চিরন্তন একটা বাস্তবতা আছে, পজিশন অ্যান্ড অপোজিশন। পজিশনে থাকলে আপনার কথা যেরকম হয়, অপোজিশনে থাকলে ওই রকম হয় না। তো আজকে যারা পজিশনে আছে আর অপোজিশনে আছে, তারা উভয় অপোজিশনে ছিল আগে। তখন তাদের বক্তব্যগুলো যেরকম ছিল, তাদের বয়ানগুলো যেরকম ছিল, এখন ওখানে একটা বিভাজন এসে গেছে। আপনি দেখেন এখন যারা ক্ষমতায় আসছে, তারা আইন সংবিধানকে যত সুন্দর করে উপস্থাপন করেন, একসময় আওয়ামী লীগও সেটাই করতো। এটা কিন্তু আওয়ামী লীগ আর বিএনপির ধর্ম নয়, এটা হচ্ছে ক্ষমতার এক ধরনের ধর্ম। আবার জামাতে ইসলামী সহ এনসিপি আইনের প্রতি যত আকুতি মিনতি, একটা সময় তারাও কিন্তু আইনের প্রতি এত সমীহ ছিল না, বরং তারা যেটা করতে চাইতো সেটাই আইন, সেটাই আন্দোলন, সেটাই বিপ্লব, সেটাই অভ্যুত্থান। এই এক নিদারুণ বাস্তবতা। আবার বিএনপি দেখেন, যত কিছু হোক, যেখানে আইন অথবা বিধি অথবা সংবিধান খুব প্রাসঙ্গিক নয়, ওখানেও আস্তে করে সংবিধানটা টেনে নিয়ে আসছে। তো সেটাও এক ধরনের চর্চা, ভালো। কিন্তু আপনার তো ভুলে গেলে চলবো না, কিছুদিন আগেও তো আপনার এই মতিগতি ছিল না, কারো এই মতিগতি ছিল না। কিন্তু অর্থাৎ আইনের শাসনের কথা বলেছেন, কিন্তু প্রকারান্তরে ক্ষমতাসীন যারা, তারা এক ধরনের শাসনের আইন চায়। যে কারণে সনদ আর মসনদ, এই দুটোর মধ্যে কিন্তু একটা সংঘর্ষ। যারা সনদ চায় তারা একভাবে চায়, আর যারা মসনদে আছে তাদের মধ্যে সনদ নিয়ে একটু ভীতি আছে। এটা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত ইসলাম, এনসিপির সমস্যা নয়। আমার সাথে হাবিব ভাই আছেন। হাবিব ভাই ক্ষমতার রাজনীতি তেমন একটা ওনার ভাগ্যে জোটেনি, কোনো না কোনো ভাবে অপোজিশনের রাজনীতি তিনি করেছেন। কখনো কখনো দলের ভিতর থেকেও যেটা উচিত কথা বলা দরকার সেটা তিনি বলে ফেলেছেন। হাবিব ভাই আমাদের কাছে ওই জন্যই বিখ্যাত বেশি, আলোচিত বেশি। এখনকার যে বাস্তবতা, আপনি দেখেন, নির্বাচন হলো একদিনে, ভোট হলো দুটা। একটা ভোটে নির্ধারণ হলো কে ক্ষমতায় আসবে, আরেকটা ভোটে নির্ধারণ হলো দেশটা কিভাবে চলবে, ক্ষমতা কিভাবে চলবে। আপনি খুব ইন্টারেস্টিং বিষয় দেখেন, কে ক্ষমতায় আসবে এটা কিন্তু বিএনপি মেনে নিয়েছে, কিন্তু ক্ষমতাটা কোন তরিকায় চলবে ওই জায়গায় কিন্তু গোলমাল। ওইটা আবার জামাত অথবা এনসিপির কাছে অত্যন্ত প্রিয়, যেহেতু তারা অপোজিশনে আছে। এই হচ্ছে আমাদের রাজনীতির এক সাংঘর্ষিক অবস্থা। সেটা প্রত্যাশিত ছিল না এই কারণে, একটু শেষ করে ফেলি 30 সেকেন্ডে। এটা প্রত্যাশিত ছিল না এই কারণে 24-এর ওই অভ্যুত্থানে তারা উভয় অংশীজন। আবার 17 বছরের নির্যাতন নিপীড়নে কেউ বেশি গুমের শিকার, কেউ বেশি পিটুনির শিকার, কেউ মামলার শিকার, কেউ আবার মৃত্যুদণ্ডের শিকার। অর্থাৎ উভয়ই কিন্তু জালিমের অত্যাচারে মজলুম। গত কয়েকদিন দেখেন তাদের এক একজনের যেই মুখের ভাষা, শরীরের যেই ভাষা, তাতে কিন্তু আমরা মাঝে মধ্যে ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের রিপ্লেসমেন্ট দেখি। তো এই খিচুনি দিয়ে এই ভেঙচি কেটে যদি রাজনীতিতে উইন করা যেত, তাহলে তো এখন আমরা ওবায়দুল কাদেরকেই দেখতাম, হাসান মাহমুদদেরকেই দেখতাম। এখন যারা এগুলো করছেন, পরস্পরকে যে ভাষায় আক্রমণ করছেন, যে ভেঙচি কাটছেন, আস্তিন গুটাচ্ছেন, মানুষ এটা আশা করেনি। জি, ধন্যবাদ। এই পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই, মোস্তফা কামাল ভাই যেটি বললেন যে ক্ষমতার রাজনীতি আপনার ভাগ্যে জোটে নাই, একটি, আরেকটি হচ্ছে যে এই যে রাজনৈতিক টালবাহানা চলছে, সংস্কার নিয়ে গড়িমসি চলছে, এতে করে কি বিএনপি নিজেদের 31 দফা থেকেও পিছিয়ে যাচ্ছে কিনা? আপনার প্রশ্নটা খুব কঠিন।
আমি বলবো বিএনপি 31 দফা থেকে পিছিয়ে যাচ্ছেই এটা বলা যাবে না, একবারে হুবহু মেনে নিয়েই শুরু করেছেন সেটাও বলা যাবে না। বিএনপি যেটা দেশের জন্য জনগণের জন্য যেটা সঠিক হবে সেটাই করবে, যাই বলুক। দিন শেষে এসে বিএনপি জনতার পক্ষে থাকবে। যেমন বিএনপি নির্বাচনের পূর্বে একদিনের জন্য বলেনি যে আমরা ক্ষমতায় গেলে আপনার সরকার প্লট নেব না, আমরা ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এসে কিন্তু বলে দিলেন। ক্ষমতা আসার পরে 10,000 টাকা কৃষি সুদ সহ টোটাল মাফ করে দিলেন, যেটা বেগম খালেদা জিয়া 91 সালে ইশতেহারে লেখা ছিল না 5,000 টাকা কৃষি সুদ সহ মাফ করুন, 10,000 টাকা কৃষি সুদ মাফ করুন। এই যে বিশাল অঙ্কের টাকা, এই হলো বিএনপি জনগণের জন্য যেটা সেটা। বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যেতেন তার সাথে প্রায় 15-16টা গাড়ি থাকতো, বিশাল লটবহনে 1 ঘন্টা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে দাঁড়িয়ে থাকতে পাবলিককে। এইটা তো বিএনপি বল নাই যে আমি হলে এটা করবো। দেখেন কীভাবে উনি সাধারণ পাবলিকের সাথে উনি মিলেমিশে অফিস করতেছেন। আপনার এই যে বর্তমান যে ক্রাইসিস পিরিয়ড হচ্ছে তেলের, এইটাতে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতেন, ওই দেখা যায় তো ওই প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে 100টা গাড়ি নিয়ে যে 160টা সচিব গিয়ে সেখানে যেতে প্রতিদিন যাওয়া আসা, উনি বলছেন না এটা আসা লাগবে না, আমি যাচ্ছি। এই যে প্রো পিপুল যে কাজগুলি বিএনপি করতেছে, এর ভিতরে বিএনপি অবশ্যই যে ওয়াদাগুলি করেনি সেইগুলিতে বাস্তবায়ন দেখেছিল। এই যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু করেছেন, কৃষি কার্ড ব্যাপারে কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন। এবং বর্তমান এই যে ক্রাইসিস, ইরান হঠাৎ করে আক্রান্ত হলো ইসরায়েল এবং আমেরিকার দ্বারা, এই আক্রান্ত হওয়ার পর তেলের যে ক্রাইসিস, যে কোনো প্রধানমন্ত্রী থাকলে তার কেমন বাদে 20 টাকা তেলের দাম বাড়িয়ে দিত, কিন্তু মানে বাড়ার নাই, চেষ্টা করতেছেন। আজকে লম্পতে যানজট দেখেন, এখনই আমার কাছে আসবেন একজন ফিলিং স্টেশনের মালিক, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, তারপর আমি গিয়েছিলাম যে তোমার এখানে আগে যা তেল পাই, লাইন কেন? লাইন ওই একই মানুষ তেল নিয়ে আবার ঘুরে আবার এসে পরের দিন আবার যাচ্ছে। আমার পরিচিত একজনকে বললাম যে তুমি এখন গিয়ে বলো আমার কথা, যে হাইব্রিড সময় চলতে হয়, আমার রোজ তেল লাগে, আমার 2 দিন বেরিয়ে নেই, কথা কেন বলো ভাই, যে তেল পরে না পায়। এই যে আমাদের নীতি নৈতিকতা আতঙ্ক, যে তেল যদি হঠাৎ বন্ধ হয়ে যায়। এই যে নদীর পুকুরের ভিতরে তেলের দাম পাওয়া যাচ্ছে, অনেক জায়গায় দেখছেন, আমার কথা না, এগুলি সংবাদপত্রে এবং মিডিয়ার মাধ্যমে এসেছে। এগুলি যারা ধরা পড়েছে অধিকাংশ জামাত ইসলামের রাজনীতির সাথে যুক্ত, দলকে বেকারদের ফেরানোর জন্য। জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, জনমানুষের কথাই বলেন যে বিএনপি তো একটি ব্রুট মেজরিটি নিয়ে সংসদে এখন গিয়েছে, এবং ব্রুট মেজরিটির যে ম্যান্ডেট তা আসলে রক্ষা করতে বিএনপি কতটা তৎপর, এটা নিয়ে জানতে চাইবো। এটা অবশ্যই বিএনপি করবে, এই প্রসঙ্গে আসবো। তবে আবারও স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, আদালতে তোলা হয়েছে, এই বিষয়টি নিয়েও একটু কথা বলবো। তবে একটি বিরতির পরে ফিরে আসবো আপনাদের দুজনের কাছে। দর্শক দেখছেন আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যা। আবারও স্বাগত আর কাবেল নিবেদিত দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় আলোচনা করছি জুলাই সনদ বাস্তবায়ন ও ঐকমত্য এই বিষয়টি নিয়ে, এবং আমাদের সাথে আছেন হাবিবুর রহমান হাবিব এবং মোস্তফা কামাল। এই পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনার কাছে জানতে চাই যে আসলে যেটি বিরতির আগে বলে গিয়েছিলাম যে ব্রুট মেজরিটি নিয়ে বিএনপি এখন সংসদে, এই ব্রুট মেজরিটির যে ম্যান্ডেট সেটি আসলে কতখানি রক্ষা করতে পারলো বিএনপি এই পর্যন্ত, আর সেই সাথে যে যেটা বলেছিলাম যে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে যে বিতর্ক বা যে ধরনের টালবাহানা, এটা আসলে শেষ হবে কবে? আসলে টালবাহানার কথাটা আমি বলতে চাচ্ছি না, বা কথা না বলা ভালো। বিএনপি কিন্তু জনগণের যেটা দাবি, জনগণের যেটা কাজ, সেই কাজটা নিয়ে বিএনপি কিন্তু এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, সংবিধান সংস্কার পরিষদে যেটা কথা বলেন সেটা একটা কথা আছে, জুলাই সনদের কথা বলছেন, বিএনপি তো সরে যায় নাই, যাবেও না। আমরা যাবো না এই কারণেই বলি, আমার চোখের সামনে দেখলাম কাউকে নির্বাচন করতে না দিয়ে একতরফা নির্বাচন করলো, 18 সালের দিন ভোর রাতে করলো, সমস্ত কিছু তার, সেনাবাহিনী প্রধান, সেনাবাহিনী থেকে শুরু করে বাদ্যযন্ত্রের ক্ষতি পর্যন্ত সবই তাদের। তারপর কি ক্ষমতা থাকতে পেরেছে? কেন পারেনি? আমরা যত রক্ত দিতাম না কেন, যদি দেশের মানুষের পেটে ভাত থাকতো, যদি গুম খুন নির্যাতন ভোটের অধিকারটা যদি থাকতো, আর ঊর্ধ্বগতির কারণে যদি মানুষের না বিশ্বাস না উঠতো, তাহলে আপনি কি বলে বৈষম্য বিরোধী আন্দোলন, আপনার এটা জন্য আপনি আন্দোলন কেন জনগণ যাবে বলেন? তার কাম যেহেতু দেশের মানুষ কেন গেছে? ওই জায়গায় ছিল অত্যাচার নির্যাতনের এমন ভাবে হয়েছিল, ৭৪ মাসে যেমন গাছের নিচে পাতা পড়ে থাকে, গাছের পাতা, বিড়ি খেয়ে সিগারেট খেয়ে ফেলে দিয়ে দাও দাও করে আগুন জ্বলে দেয়,
বর্ষাকালে ম্যাচের পর ম্যাচ মানেন তো দেখি বৃষ্টি হতে চমচম ধমধম করে আপনি আগুন ধরবে জি, হাবিব ভাই, আপনি ওই একবার জায়গায় ছিলাম বলে আমি বলছি জনমানুষের কথা এলেন, আমরা তাহলে আমি জনমানুষের বলি কথা যে বলতেছি। এখন যে জ্বালানি সংকট হচ্ছে, এখন যে স্বাস্থ্য হ্যাঁ। খাতের যে বেহাল দশা, এবং এই যে আজকে দেখলাম একটি গণমাধ্যমের প্রধান শিরোনাম যে দীর্ঘমেয়াদী চুক্তি থেকে এলএনজি সরবরাহ বন্ধ, খোলা বাজারের উপর এখন নির্ভরশীল হতে হচ্ছে আমাদেরকে, এদিকে ডলারের চাহিদা বাড়ছে, লোডশেডিং কিন্তু কমছেই না। এই বিষয়গুলো কি আসলে না সুরাহা না, হবে এই কিনা? বিষয়গুলো আপনাকে বলি, সরকারকে আমি বলবো যে সরকারকে পরিষ্কার করেই বলতে চাই, এর মধ্যে সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। যেমন আমি বলি, দেশের ডলার সংকট দেখা দেবে, রেমিটেন্স প্রভাব কমে যাবে। এখন থেকে এই 1 মাস যুদ্ধ না লাগলে পরে অন্তত 10,000 মানুষ তো মিলেমিশে যেত, আরো পাইপলাইন থাকতো। এখন তো কেউ যেতে পারতেছে না, কেউ বন্দি আছে ওখানে, কেউ নিজেরটাই চলতে পারতেছে না। তো এটা এই তো যে সংকট হামে হবে। যে 100 জনের বেশি শিশু মারা গেল, আসলে এই দায় তাহলে আপনি হামে কাকে দিবেন? এখন অনেক সময় অনেক মহামারীর অনেক এসে যায়। হামের পরে তো এখন আবার শুরু হবে মশার অত্যাচার। না, মশার অত্যাচারের জন্য তো মশা মারার তো এর আগেও তো মশাতে ডেঙ্গু তো অনেক মারা গেছে, এখন যাবে তো আমি বলতেছি না। এমন কিছু কিছু বৈশ্বিক পৃথিবীতে কিছু কিছু সময় আসে, একসময় কলেরা গ্রাম গ্রাম সয়লাভ হয়ে যেত। এখন ওই জায়গায় গেলে এখন হবে না। এখন তো সরকার চেষ্টা করতেছে। আমি হঠাৎ করে একটা বিভাজক অবস্থা সৃষ্টি হয়েছিল। আমি বলবো সরকার কেন পারবে আমি বলে, এই যে তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি সকালবেলা অফিসে চলে আসেন, সবাই আসে, অনেকে দেরি করে আসতেছে। আমি বলবো যে গাড়ি প্রত্যেকের নিয়ে যাওয়ার দরকার নেই, আপনি ইয়েতে হাইস দিয়ে দেন, একই কম্পাউন্ডে থাকে, সচিবেরা থাকে, একসাথে যাবে, একসাথে আসবে। এই যে 1 ঘন্টার সময় কমিয়ে দিয়েছে, এই সময়ের মধ্যে যাবেন, 4টা পর্যন্ত কাজ করে কাজ শেষ হয়ে যাবেন। এরপরে বলবো কি, আপনি 2টা জিনিস ঠিক রাখতে হবে। একটা জিনিস, কোনোভাবে ডিজেলের জন্য ঘাটতি না হয়, এবং ডিজেলের ঘাটতি না হলেই সরকার বিকাশ দেওয়া পড়বে, কারণ উৎপাদন যেন এবং কোনোভাবে জ্বালানি মন্ত্রী বলেছেন যে মে মাসে হচ্ছে দাম সমন্বয় করা হবে। কি মে মাসের ভিতরে যুদ্ধ থেমেও যেতে পারে, যদি বিশ্বযুদ্ধ লেগে আমরা যায় তখন আশা তার করতে কোনটা চাই হবে এই না। যুদ্ধ আসলে আমি থেমে চাই যাক। যে এটা অসংখ্য ধন্যবাদ। আমি এই পর্যায়ে একটু শেষ মোস্তফা করতে কামাল দিলেন আপনার না কাছে তো। জি, আমি আবারও আসবো, সময় থাকলে আবারও আসবো। মোস্তফা কামাল আপনার কাছে জানতে চাই যে আসলে যেটি বলেছিলাম যে সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতেও তোলা হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে এত বেগ পেতে হলো কেন সরকারের বা প্রশাসনের তাকে খুঁজে বের করতে? ঠিক, ধন্যবাদ আপনাকে। আজকের দিনের জন্য এটাই হচ্ছে সবচেয়ে ব্রেকিং নিউজ, আলোচিত। প্রশ্ন জন্মেছে অনেকগুলো, তো আবার প্রশ্ন আসাই স্বাভাবিক। বাংলাদেশের একমাত্র বলতে পারেন নারী স্পিকার তিনি, আবার বলতে পারেন একমাত্র নারী স্পিকার গ্রেপ্তার। যেহেতু একজনে তিনি, তাও গ্রেপ্তারও তিনি। এখন প্রশ্ন দেখা দিয়েছে যে এতদিন পর উনি কোথায় ছিলেন। আপনি সাধারণ কাণ্ডজ্ঞানে অথবা ফৌজদারি আইনেও যদি যান, যে প্রশ্ন আসে যে যেই লোকটাকে পাওয়া যাচ্ছে না তার সর্বশেষ অবস্থানটা কোথায় ছিল। তো গণমাধ্যমে বা বিভিন্ন বর্ণনায় আমরা যেটা পাই, তার সর্বশেষ অবস্থান ছিল সংসদে, লুকানো ছিলেন তিনি। তো এরপর থেকে যে 19-20 মাস তিনি নিখোঁজ অথবা পাওয়া যাচ্ছে না তাকে, প্রশ্ন উঠেছে কিন্তু যে তার খোঁজ কোথায়। আবার যেহেতু সাংবিধানিক পদ, অত্যন্ত সাংবিধানিক পদ, নতুন এমপিদের শপথ নেয়ার বিধান অনুযায়ী তার কাছে অনেক প্রসঙ্গ কিন্তু এখানে যুক্ত। তো আবার নিন্দা জানানো অথবা প্রশংসা করা কোনোটার বিষয় সেটা নয়। আমাদের সংসদীয় রাজনীতির ইতিহাসে বা বিগত 3টা সংসদকে বাজে পথে নেয়ার পেছনে তার একটা অবদান ছিল, সেটা সামনে এলো না। সামনে আসলো তিনি জুলাইতে কোথায় হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এগুলো কিন্তু বিচার না করার প্রক্রিয়া। তিনি কোথাও হত্যাকাণ্ড ঘটিয়েছেন, এগুলো কিন্তু পাগলও বিশ্বাস করবে না। তাহলে এর আগে আমরা যে নমুনাটা দেখলাম, আপনাকে আমার পছন্দ হয় না, অতএব আপনি থাকেন ঢাকায়, কিন্তু আপনাকে আমি মামলা দিয়ে দিলাম বাগেরহাটের ঠিকানায় অথবা দিনাজপুরের ঠিকানায়। এর মধ্য দিয়ে যেটা হলো, আপনাকে কষ্ট দেয়া গেল, লাঞ্ছনা করা গেল, গোটা পরিবারকে নিগৃহীত করা গেল। আমি বিকৃত সুখ নিতে পারলাম, আপনাকে কষ্ট দিতে পেরেছি, কিন্তু যে হত্যাকাণ্ডে আপনাকে আসামি করেছি, ওই হত্যাটাকে কিন্তু আপনি অগ্রাহ্য করে ফেললেন, মেরিটটা নষ্ট করে ফেললেন মামলাটার। সেটা আমরা 5 আগস্টের পর থেকেই দেখে আসছি, এবং আমি যেখানে সুযোগ পেয়েছি বলেছি, এখনো বলছি যে হত্যাকাণ্ডগুলোর বিচার হওয়া উচিত। কিন্তু যখন আপনি রাজনৈতিক উদ্দেশ্যে বা কাউকে শুধুই হয়রানি করার উদ্দেশ্যে, তার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ আছে। সংবিধান নিয়ে যেসব কাণ্ডকীর্তি হয়েছে, সংসদে যেসব হয়েছে, 18 নির্বাচনে যা হয়েছে, 24 নির্বাচনে যা হয়েছে, ওগুলো কিন্তু আপনি সামনে আর আনলেন না।
আপনি একটা গায়েবী মামলা, একসময় এগুলো খুব পরিচিত শব্দ ছিল, যে গায়েবী মামলা, আজগুবি মামলা, মামলা ব্যবসা, মামলা বাণিজ্য, জামিন বাণিজ্য, এগুলো পুরো দমে কিন্তু চলছে। তো তার ক্ষেত্রে এটা প্রত্যাশিত ছিল না। আবার দেখেন আমাদের নিষ্ঠুর বাস্তবতা, আমাদেরকে আগে প্রশ্নের জবাব দিতে হচ্ছে এতদিন তিনি কোথায় ছিলেন। আবার এই প্রশ্নটা আপনি অগ্রাহ্য করতে পারছেন না। রাষ্ট্রের কিন্তু একটা দায়িত্ব আছে, কাউকে যখন পাওয়া যায় না বা নিখোঁজ থাকে, সচেতন অথবা তার স্বজন হলেও প্রত্যেকের একটা দাবি থাকে তার অবস্থান নির্ণয় করে দেয়া। তাহলে তিনি তার বাসায় আছেন, আজকের গ্রেপ্তার মতো বর্ণনায় যে তাকে বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে, অতএব পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না এবং সেটা সঠিক নয়। তাহলে যখন তিনি বাসায় ছিলেন বা আছেন, তো 20 মাস পরে তাকে গ্রেপ্তার করা দরকার হলো কেন? কারণ একটা ঘটনার সাথে কিন্তু অসংখ্য প্রশ্ন আসে। আজকের দিনটা কিন্তু আরেকটু স্পর্শকাতর আছে একটা বিশেষ বিষয়ে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ভারত গেছেন এই সরকার ক্ষমতায় আসার পর, একই দিনে ঘটনাটা একই দিনে এতে করে কি বাংলাদেশ ভারতের সম্পর্ক স্থিতিশীল হচ্ছে বা উন্নয়নের দিকে যাচ্ছে কিনা? আমরা আশা করব আরো সুন্দর হবে সম্পর্ক, কিন্তু একই দিনে ঘটাতে দুটো ঘটনা, স্পর্শকাতর ঘটনা। আপনি তো এখন কারো মুখ চাপা রাখতে পারছেন না। যে রাজনীতি বোঝে না সেও দেখবেন যে ইদানিং আমরা মোটামুটি সংবিধান শিখিয়ে ফেলেছি। আমি এই ব্যাপারে একটু হাবিব সাহেবের মতামত শুনে আসতে চাই। প্রশ্ন আনবে যে আমি একটু হাবিব সাহেবের মতামত শুনে আসতে চাই যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এবং হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং ভারতের এস জয়শঙ্কর একই সাথে হচ্ছে নবম ওশিয়ান কোন একটা ইয়েতে অংশ নিতে যাচ্ছেন এবং তারা ফ্লাইটে 8 ঘন্টা জার্নিও করবেন। আপনার কি মনে হচ্ছে যে, এবং এর আগে আনুষ্ঠানিক বৈঠকও হবে তাদের নিশ্চয়ই আমরা আশা করি, আপনি কি মনে করছেন যে এই যে উন্নয়নের যে ধারাবাহিকতা আছে এটি কি রক্ষা পাবে কিনা, সম্পর্ক কতটুকু উন্নয়ন হবে, আপনি কি মনে করছেন? না, আমি শেষ করে আমি মনে করি যে পার্শ্ববর্তী দেশ ভারত, সরকার এখন বিএনপি, এখন পার্শ্ববর্তী দেশের সাথে কি আমি কোনো সম্পর্কে রাখবো না, উন্নয়ন করার চিন্তা করতে হচ্ছে। এখন এই কারণে বিরোধী দল বলা শুরু করে, এই দেখো ভারতের সময় শুরু করেছে। অথচ কিন্তু বিরোধী দল নিজেই বলে ভারত আমাদের একদম কাছের প্রতিবেশী, তাদের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, চলতে বলেছে না। আজকে এই যে ফুটপাত থেকে দোকান উঠিয়ে দিল, তারাই বলতো ফুটপাত চাঁদাবাজি করে বিএনপি, যেই উঠে দিল আবার বলতেছে যে ফুটপাতে উঠিয়ে দিল। হ্যাঁ, আমি এটা যে ফুটপাতে উঠিয়ে দিয়ে তাদের কর্মসংস্থান ব্যবস্থা একটা আলাদা ব্যবস্থা করা উচিত। আমি যে কথাটা বলতে চাই, যে বলতে থেমে গিয়েছিলাম, যে আমার টুটাল মেজরিটি নিয়ে তারেক রহমান ওই ভুলটা করবেন না। কারণ চোখের সামনে দেখলাম সব কিছু নিয়ন্ত্রণ করে শেষ পর্যন্ত থাকে না, জনগণ আমাদের পক্ষে না থাকে। জনগণের জন্য যা যা করার দরকার আমরা তাই করব। আর আমরা তো বলেছি, আমরা হলো জুলাই গণঅভ্যুত্থানের সবচেয়ে বেশি মানুষ যদি কাগজে কলমে হিসাব যদি যা নেতা করবে, তাহলে আমাদের তো সবচেয়ে বেশি আমরা আহত হয়েছি, আবার ওই সময় গ্রেপ্তার হয়েছি আমরা বেশি মানুষ। জি, আমরাও আশা করতে চাই, প্রত্যাশা করতে চাই বিএনপি অথবা সরকার যে দলই যে পক্ষই হোক বাস্তবসম্মত আসলে কাজ করবে। আপনারা সহনীয় কথাবার্তা বলেন, সহনশীল হন। ধন্যবাদ হাবিব এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে, দেশকে বাঁচাতে হবে। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যায় সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছিলেন আর কাবিল নিবেদিত দেশ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।